সংখ্যালঘুদের উপর নির্যাতন বরদাস্ত করা হবে না বললেন প্রধানমন্ত্রী। নিরাপত্তা দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। সংখ্যালঘু তাদের উপরে কোনো রকম অত্যাচার হোক সেটা আমরা চাই না, আবার তাদের আচার আচরণও যেন মানে সবসময় একটু সহনশীল হয় সেটাই আমরা চাই। বিনা বিচারে চট্টগ্রাম কারাগারে 5 বছরেরও বেশি সময় ধরে বন্দী 56 জন, স্বাক্ষর শেষ না হওয়ায় ঝুলে আছে মামলা। চুরি হওয়া রিজার্ভের $1.5 কোটি ফেরত পেল বাংলাদেশ, জমা হবে ফেডের হিসেবে, বাকি অর্থ ফিরে পেতে আশাবাদী রাষ্ট্রদূত। দায়িত্ব নেওয়ার পরই অভিশংসনের মুখে পড়বেন ট্রাম্প, অধ্যাপক লিচম্যানের ভবিষ্যৎবাণী। যুক্তরাষ্ট্রে বিক্ষোভ বাড়ছেই। আমন্ত্রণ নিউজ 24-এ শুনছিলেন সিলেন্টি শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সাবিহা নিগর দৃষ্টি এবং আমি মনজুর আল মতিন। আপনার নিত্যদিনের কাজকে আরো সহজ করতে হাতের কাছে রাখুন এক্সপার্ট হ্যামার। আন্দোলনের নামে বিএনপি সংখ্যালঘুদের নির্যাতন করলে তা জনসমর্থন পাবে না, কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে রাজশাহী বিভাগের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ভিডিও কনফারেন্সে তিনি বলেন, বিএনপি জামাতের সহিংসতার পথ ধরে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। সেই সাথে সংখ্যালঘুদের সহনশীল আচরণের পরামর্শ দেন তিনি। সন্ত্রাস, জঙ্গিবাদ ও উন্নয়ন সংক্রান্ত নানা বিষয়ে রাজশাহী বিভাগের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স। এ সময় বিভাগের 8 জেলা থেকে আসা প্রতিনিধিদের সাথে কথা বলেন শেখ হাসিনা। আজকে আমরা এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাদের সঙ্গে যোগাযোগ করছি। সূচনা বক্তব্যে তিনি বলেন, একটি পক্ষ ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদ ও সহিংসতা করছে। বিএনপি জামায়াতের সহিংস আন্দোলনের পথ ধরেই জঙ্গিবাদের উত্থান। ওই জঙ্গিবাদ সন্ত্রাসের পথ বেয়েই, এই খুনের পথ বেয়ে এখন আবার নতুন উপসর্গ আমরা দেখতে পাচ্ছি, ধর্মের নাম নিয়ে মানুষ হত্যা করা। আমি আগেই বলেছি যে আমরা শান্তিতে বিশ্বাস করি, জঙ্গিবাদ সন্ত্রাসকে আমরা কোনোদিন প্রশ্রয় দেব না, কারণ এই মাটিতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না। আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশ। প্রধানমন্ত্রী এ সময় কথা বলেন সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু নির্যাতন নিয়ে। প্রশ্ন তোলেন, নভেম্বর থেকে বিএনপির এক নেতা যে আন্দোলনের হুমকি দিয়েছেন তা এই সংখ্যালঘু নির্যাতন কিনা। নির্দেশ দেন সংখ্যালঘুদের নিরাপত্তা দেয়ার। অবশ্যই এদেশে যারা এই সংখ্যালঘু তাদের উপরে কোনো রকম অত্যাচার হোক সেটা আমরা চাই না, আবার তাদের আচার আচরণও যেন মানে সবসময় একটু সহনশীল হয় সেটাই আমরা চাই। আমরা চাই যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং সেই সম্প্রীতি বজায় থাকবে, দেশ উন্নত হবে এবং বিশ্ববাসীর কাছে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে। কারণ কোনো কোনো মহল বিশেষ চেষ্টা করে সবসময় বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে। এ ব্যাপারে জাতিকে সচেতন থাকতে হবে এবং সকলে মিলেমিশে কাজ করতে হবে। তরুণ সমাজ যাতে জঙ্গিবাদের পথে পা না বাড়ায় সে বিষয়ে জনসচেতনতা তৈরি করতেও সবার প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। অভিভাবক, শিক্ষক, পেশাজীবী, ছাত্রছাত্রী, কর্মজীবী, সাধারণ জনগণ সকলকে আমি আহ্বান করব যে সকলের যৌথ উদ্যোগেই আমরা বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো। কারণ জ্বালাও পড়াও মানুষ হত্যা এবং মানুষ পুড়িয়ে মারা এটা কখনো মনুষ্যত্বের কাজ না। রাজশাহী বিভাগ থেকে শুরু হওয়া এই কর্মসূচির অংশ হিসেবে অন্য বিভাগগুলোর সাথেও ভিডিও কনফারেন্সে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ। ধর্মীয় সহিংসতা ঠেকাতে প্রশাসন আর আইন শৃঙ্খলা বাহিনীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। দুপুরে রাজধানীর নারিন্দা একটি অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। ধর্মই হোক, মন্দির মসজিদ ভেঙে দেওয়া এটা কেউ এরাও করে না। এরা আসলে ব্যক্তিগত স্বার্থের জন্য, দেশের অস্থিতিশীলতা করার জন্য এগুলো করছে। যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন তারা যদি একটু সচেতন হন, সজাগ হন, এই ধরনের যাতে ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। এক সপ্তাহ পেরিয়েছে কিন্তু এখনও স্বস্তি ফেরেনি গাইবান্ধার সাঁওতাল পল্লীতে। আবারও হামলার শঙ্কায় নির্ঘুম রাত কাটছে তাদের। গ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য গোটা এলাকা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি সাঁওতালদের নিরাপত্তায় বসানো হয়েছে অস্থায়ী ক্যাম্প।
মারে ফেলবে এরকম কথা দিচ্ছে। আসিছে ঘর বাড়ি মনে করো ওরা ডিউটি দিচ্ছে আমাদের ঘর বাড়ি, আমরা কোথায় যেতে পারতেছি। গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীর এই মানুষগুলো এখনো আতঙ্কে। গেল 5 ও 6 নভেম্বরের তাণ্ডবের পর পুলিশ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করে, যেখানে 42 জনের নাম ও অজ্ঞাত আসামি করা হয় 300 থেকে 400 জনকে। তারপর থেকেই গ্রেপ্তার আতঙ্কে অনেকটাই পুরুষশূন্য মাদারপুর ও জয়পুর গ্রামের সাঁওতালপল্লী। যারা আছেন তাদেরও চোখে অজানা ভয়। এই অবস্থায় খেয়ে না খেয়ে পার হচ্ছে তাদের প্রতিটি দিন। বাচ্চা কাচ্চারা আছে, কিভাবে আমরা স্কুলে দিয়ে পাঠাবো? তারা তো যেতে পারতেছে না ভয়ে। অনেকেই নিখোঁজ হয়ে আসে, আমরা তো আর খুঁজতে পাচ্ছি না। এখন আমাদের কাপড় চাপড় পরনের চাল ডাল যা ছিল 2 1 করে তামানগুলো পড়ে ফেলে আসে। এখন আমরা অনাহারে না খায় আছি। ঘটনার পর ওই এলাকায় বসানো হয়েছে পুলিশ ক্যাম্প। সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার কথা বলছে আইন শৃঙ্খলা বাহিনী। তারা তাদের বাড়িতে থাকবে এবং নির্বিঘ্নে চলাচল করবে। এ ব্যাপারে আমরা সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছি এবং তাদের পাশাপাশি কাছাকাছি আমরা আছি। গেল 5 ও 6 নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ আখের খামারে স্থাপনা উচ্ছেদের সময় পুলিশের সাথে সংঘর্ষ হয় সাঁওতাল সম্প্রদায়ের মানুষের। এ সময় 2 জন নিহত হন। আহত হন পুলিশ সহ অন্তত 30 জন। এছাড়াও সাঁওতালদের বাড়িঘরে দেয়া হয় আগুন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আনোয়ার গ্রুপ নিয়ে এলো আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্ট শিট। জং পড়ে না, ক্ষয় হয় না। আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্ট শিট, ডিউরেবল রুফিং সলিউশনস। ব্লগার, প্রকাশক হত্যা সহ সাম্প্রতিক সব জঙ্গি হামলা হয়েছে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়ার নির্দেশে। সম্প্রতি এক জঙ্গির বরাত দিয়ে এমন দাবি করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে খায়রুল ইসলাম নামে ওই জঙ্গিকে গ্রেফতারের কথা জানান তিনি। বলেন, প্রকাশক দীপন আর ব্লগার নিলয় হত্যার অন্যতম আসামি খায়রুল কাজ করতেন জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তথ্য প্রযুক্তি শাখায়। গতকাল রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খায়রুল জানিয়েছে সাম্প্রতিক সময়ে সব জঙ্গি হামলা হয়েছে চাকরিচ্যুত মেজর জিয়ার নির্দেশেই। গত মাসেই তার সাথে মেজর জিয়ার ঢাকার আশেপাশে কোথাও দেখা হয়েছে বলেও দাবি পুলিশের। আনসার আল ইসলামের সংশ্লিষ্ট যতগুলো খুন হয়েছে প্রত্যেকটাতেই মেজর জিয়া প্লেড এ ভাইটাল রোল অ্যান্ড হি ইজ দি লিডার। যখন তারা টার্গেট সিলেকশন হয় তখন বড় ভাই অ্যাসাইন করে দেয়, ইয়েস নীলাদ্রি তুমি এটার ব্যাপারে তথ্য সংগ্রহ করো, করে তারপরে অপারেশনাল সাকসেস হওয়া পর্যন্ত সে তার অপারেশনাল ইন্টেলিজেন্সের কাজটা করে। বাড্ডায় গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রুবেলকে গ্রেফতার করেছে র্যাব। গত রাতে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। জানিয়েছে, গত 25 অক্টোবর সেই তরুণী বাড্ডায় তার হবু স্বামীর সাথে দেখা করতে গেলে তাকে ফাঁদে ফেলে রুবেল আর তার সহযোগীরা। পরে পাশের একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে ধর্ষণ করে। র্যাব জানায়, ঢাকার একাধিক থানায় রুবেলের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা আছে। তাকে আদালতে পাঠিয়ে আরও তথ্যের জন্য রিমান্ড চাওয়া হতে পারে বলেও জানিয়েছে পুলিশের এই এলিট বাহিনী। বিনা বিচারে চট্টগ্রাম কারাগারে 5 বছরেরও বেশি সময় ধরে বন্দী রয়েছেন 56 জন। তাদের বিরুদ্ধে ঝুলে আছে 65টি মামলা। সম্প্রতি এসব বন্দীর তালিকা করে রাষ্ট্রপক্ষকে চিঠি দিয়েছে কারা কর্তৃপক্ষ। রাষ্ট্রপক্ষের দাবি, নানা কারণে সাক্ষ্য শেষ না হওয়ায় এসব মামলার নিষ্পত্তি হচ্ছে না। আর এজন্য বিচার সংশ্লিষ্টদের অবহেলাকেও দায়ী করছেন সিনিয়র আইনজীবীরা। জামশেদুল করিমের রিপোর্ট। বিনা বিচারে বছরের পর বছর বন্দী আছেন, তাতে কারাগারে বাড়ছে চাপ। তাই এমন কিছু মানুষের তালিকা করে চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ, যা পাঠানো হয় সরকারি আইন কর্মকর্তাদের। সর্বশেষ তালিকা অনুসারে 65টি বিচারাধীন মামলায় আটক রয়েছেন 56 জন, যারা আটক আছেন 5 থেকে 13 বছর পর্যন্ত। এর মধ্যে মহানগরের বিভিন্ন মামলায় 33 জন আর জেলায় সেই সংখ্যা 23 জন। এর মধ্যে আবার 40টি হত্যা মামলা। অনুসন্ধানে দেখা গেছে, বেশিরভাগ মামলায় নিষ্পত্তি হচ্ছে না সাক্ষ্য শেষ না হওয়ায়। তাতে বারবার দিনক্ষণ ধার্য হলেও সাক্ষী হাজির হচ্ছে না আদালতে। সাক্ষীও আসছে না, যে পরিমাণ সাক্ষী বা গুরুত্বপূর্ণ যে সাক্ষী আসলে মামলাটা সমাপ্ত করা যেত, সেই ধরনের কোনো সাক্ষী হয়তো হয়ে আছে, থমকে আছে, যে কারণে মামলা নিষ্পত্তি হচ্ছে না। জেলখানার যে ধারণ ক্ষমতা
তার চেয়েও বেশি হয়ে গেছে। সো ওভার ক্রাউডিং কেসগুলো যেগুলো পুরাতন কেস সেগুলো স্পেশালি কেয়ার দেওয়া হচ্ছে তাড়াতাড়ি নিষ্পত্তি করার জন্য। এসব মামলার সাক্ষী হাজির করার দায়িত্ব পুলিশের, কিন্তু তার বেশিরভাগই পালন হচ্ছে না বলে অভিযোগ। যদিও এ ব্যাপারে কোনো গাফিলতি নেই বলে দাবি পুলিশ কর্মকর্তাদের। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আদালতের সাক্ষীর ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। আদালতে নিজেরা হাজির হওয়ার ক্ষেত্রে সাক্ষী হিসাবে অথবা কোনো সাক্ষীকে হাজির করানোর ক্ষেত্রে। সংশ্লিষ্টদের অবহেলার কারণে এইসব ব্যক্তিকে দীর্ঘদিন কারাগারে থাকতে হচ্ছে বলে মত এই সিনিয়র আইনজীবীর। এজন্য দায়ীদের শাস্তির পাশাপাশি মামলার বিচার শেষ করার সময় নির্ধারণ করে তা ফৌজদারি কার্যবিধিতে সংযোজনের পরামর্শ দিয়েছেন তিনি। প্রচলিত বিচার ব্যবস্থায় সেই প্রক্রিয়ার মধ্যে সাক্ষীকে উপস্থাপন করা যারা দায়িত্ব তারা ঠিকভাবে করছেন না, এই জন্য তাদেরকে দায়ী করা দরকার এবং কোনো কোনো ক্ষেত্রে এটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার। নির্ধারিত সময়ের মধ্যে বিচার কার্য শেষ করতে হবে, এই বাধ্যবাধকতা আবার অ্যামেন্ডমেন্ট করে সংশোধন করে এটা আইনে আনাটা খুবই জরুরি। বিচার প্রক্রিয়ায় এই দীর্ঘসূত্রতা কমানো না গেলে ভুক্তভোগীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। পাশাপাশি বিচার ব্যবস্থার প্রতি মানুষের মনে এক ধরনের অনাস্থা তৈরি হবে বলে মনে করছেন এই আইনজীবী। অবশ্যই বিচার সমাপ্ত করবে। জামশেদুল করিম, চ্যানেল 24, চট্টগ্রাম। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। হ্যাকিংয়ের মাধ্যমে চুরি যাওয়া বাংলাদেশের প্রায় 8 কোটি ডলারের মধ্যে 1,52,50,000 ডলার ফেরত দিয়েছে ফিলিপাইন সরকার। শুক্রবার বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দলের উপস্থিতিতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজের কাছে এই দলিল হস্তান্তর করা হয়। আগামী সোমবারের মধ্যে এই অর্থ ডলারে রূপান্তর করে বাংলাদেশ ব্যাংকের ফেডারেল রিজার্ভ ব্যাংক হিসেবে জমা হবে। চুরি যাওয়া রিজার্ভের বাকি অর্থ উদ্ধারের ব্যাপারে আত্মবিশ্বাসী রাষ্ট্রদূত। চলতি বছরের 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক হিসাব থেকে চুরি যায় বাংলাদেশ ব্যাংকের প্রায় 8 কোটি 10 লাখ ডলার, যার বড় অংশই যায় ফিলিপাইনের ক্যাসিনো ব্যবসায়। ঘটনা জানাজানি হলে দেশ জুড়ে ঝড় ওঠে সমালোচনার। ঘটনার দায় নিয়ে বিদায় নেন সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। তখন অনেকে আশঙ্কা করেছিলেন চুরি যাওয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত সপ্তাহেই বাংলাদেশ ব্যাংকের হিসাবে জমা হলো 1,52,50,000 ডলার সমপরিমাণ অর্থ, যা জমা আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের হিসাবে। আগামী সোমবারের মধ্যে তা ডলারে রূপান্তরিত করে বাংলাদেশ ব্যাংকের ফেডারেল রিজার্ভ ব্যাংক হিসাবে জমা হবে। গতকালকে আমরা ডলারগুলো যেটা ক্যাশ ছিল ব্যাংক অফ সেন্ট্রালের ভোল্টে, সেই টাকাও আমরা আর্মার্ড কারের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আনা হলো। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক গ্রহণ করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে দে হ্যাভ রিসিভড দিস মানি। দ্বিতীয় দফায় বাংলাদেশের পক্ষে আরো 60 লাখ মার্কিন ডলার উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে। পর্যায়ক্রমে উদ্যোগ নেওয়া হবে বাকি অর্থ উদ্ধারের। আমি এখন নেক্সট স্টেপ হবে আমাদের যে $6 মিলিয়ন, গতকালকে আমরা অলরেডি লয়ারদের সাথে কথা বলে ফেলেছিলাম, বাট ওরা আমাদের বলেছিলেন আগে তুমি 15 মিনিটে নিয়ে নাও, তারপরে নেক্সট স্টেপ। সো আমরা উই আর নেক্সট স্টেপ। আইনি জটিলতা আছে, তবে চুরি যাওয়া রিজার্ভের বাকি অর্থ উদ্ধারে আত্মবিশ্বাসী রাষ্ট্রদূত। The RCBC bank has been fined about $1 billion, $21 million ফাইন করা হয়েছে RCBC, যেহেতু ওরা ব্যাংকিং রুলস ফলো করে নাই। আমাদের স্টপ পেমেন্ট ইনস্ট্রাকশন গুলো তারা অগ্রাহ্য করেছিল। তাদের আই উড সে নেগলিজেন্সের কারণে সে টাকাটা সব রিলিজ হয়ে গেল। সো দে হ্যাভ বিন ফাইন্ড বাই দ্য গভর্নমেন্ট বাই $1 billion, হলো $21 million। আচ্ছা, তো এটা আমাদের একটা ভালো যে তাদেরকে ফাইন করা হলো এবং ফিলিপিন গভর্নমেন্ট এটা আমাদের টাকাটা ওরা দিয়ে দিচ্ছে আমাদের। রাষ্ট্রদূত জানান, পুরো বিষয়টি নির্ভর করছে বাংলাদেশ সরকারের সম্মিলিত উদ্যোগের উপর। মজুমদার বাবু, চ্যানেল 24, ঢাকা। দেশের বাইরের খবর জানাবো। দায়িত্ব নেওয়ার পরই অভিশংসনের মুখে পড়বেন ডোনাল্ড ট্রাম্প, এমন ভবিষ্যৎবাণী করেছেন মার্কিন অধ্যাপক অ্যালান লিচম্যান, যিনি বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎবাণী করে এরই মধ্যে আলোচিত। সবশেষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনেও তার বাজি ছিল ট্রাম্পের পক্ষেই। লিচম্যান মনে করেন, রিপাবলিকানরা ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে পছন্দ করে না, কেননা ট্রাম্পকে নিয়ন্ত্রণের ক্ষমতা নেই তাদের। তবে রিপাবলিকানদের পছন্দ ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে। তাই লিচম্যানের ধারণা, দেশকে নেতৃত্ব দিতে পেন্সকে বেছে নিতে পারেন রিপাবলিকানরা। 1984 সালের পর থেকে এই পর্যন্ত মার্কিন নির্বাচন নিয়ে যে 9টি ভবিষ্যৎবাণী করেছিলেন অধ্যাপক লিচম্যান, তার সবগুলোই সত্যি হয়েছে। এদিকে মার্কিন সাংবাদিক ডেভিড ব্রুক সহ আরও কয়েকজন ট্রাম্পের অভিশংসন নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন। I predict the Republicans in Congress will impeach him. They don't want Trump as president. এদিকে যুক্তরাষ্ট্রে ট্রাম্প বিরোধী বিক্ষোভ বাড়ছেই।
শিক্ষাঙ্গন থেকে রাজপথ সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। আন্দোলনকারীরা ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে মানতে নারাজ, বলছেন এই নির্বাচনও মানেন না তারা। এখানেই শেষ নয়, ট্রাম্প বিরোধী এই প্রচারণা দীর্ঘ সময় পর্যন্ত ধরে রাখতে চান বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রে টানা তৃতীয় দিনের মতো চলছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। ফ্লোরিডার মায়ামিতে বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ। বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্কের ওয়াশিংটন পার্ক এবং ট্রাম্প টাওয়ারের সামনেও। এছাড়া ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলস, লাস ভেগাস, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো, ডালাস, পোর্টল্যান্ড সহ বেশ কয়েকটি শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। এর মধ্যে পোর্টল্যান্ড শহরে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে জড়ায় পুলিশ। আগামী 20 জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণের দিন ওয়াশিংটনে ট্রাম্প বিরোধী বিক্ষোভের ডাক দিয়েছে নট মাই প্রেসিডেন্ট নামে একটি গ্রুপ। শুরুতে এসব বিক্ষোভকে মিডিয়ার উস্কানিতে একদল ভাড়াটে লোকের কাজ বলে সমালোচনা করলেও শুক্রবার টুইট বার্তায় সুর পাল্টান ট্রাম্প। বলেন, দেশের প্রতি ভালোবাসা থেকে ছোট একটি দল এসব কর্মসূচি পালন করছে। এর আগে ওয়াল স্ট্রিট জার্নালকে ট্রাম্প বলেন, ওবামা কেয়ারের মূলনীতি তার বেশ পছন্দ, তাই বিষয়টি গুরুত্ব দিয়েই বিবেচনা করবেন তিনি, যাতে ওবামার পরামর্শ নেবেন। যদিও নির্বাচনী প্রচারণায় ঠিক উল্টো কথা বলেছিলেন ট্রাম্প। We will be able to immediately repeal and replace Obamacare. Have to do it. ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট বলছেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ায় যুক্তরাষ্ট্রের সাথে আন্তঃমহাদেশীয় সম্পর্ক ঝুঁকিতে রয়েছে। লুক্সেমবার্গে শিক্ষার্থীদের একটি সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এদিকে ট্রাম্প ক্ষমতায় আসায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোর জন্য ওবামার প্রতিশ্রুত $300 কোটি পরিকল্পনা ভেস্তে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন মরক্কোয় চলা জাতিসংঘ জলবায়ু সম্মেলনের প্রতিনিধিরা। পাপিয়া সুলতানা, চ্যানেল 24। বিরতি নিচ্ছি, আর ফিরে আসার পর দেখবেন সম্পত্তির লোভে পাবনায় বাবাকে পিটিয়ে হত্যা, 2 সন্তান আটক। কুষ্টিয়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24। জেলা জজ আর সচিবের মর্যাদা সমান করে রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম সংশোধনের কারণে মাঠ পর্যায়ে দেখা দিতে পারে ভারসাম্যহীনতা, এমন আশঙ্কা সাবেক সচিব ডক্টর আজিজুর রহমানের। তিনি বলছেন, বিষয়টি রাষ্ট্রপতির অধীনে সমাধান করা হলে সুষ্ঠু হতো। তবে ভিন্নমত সাবেক জেলা ও দায়রা জজ লুৎফা বেগমের। তিনি বলছেন, অধস্তন আদালতে জেলা ও দায়রা জজ পদটি সংবিধান স্বীকৃত সর্বোচ্চ পদ। 1986 সালের সেপ্টেম্বরে ওয়ারেন্ট অব প্রেসিডেন্ট তৈরি করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। 2000 সালে তার সংশোধন করে সরকার, যার বৈধতা চ্যালেঞ্জ করে 2006 সালে রিট করা হয়। আর 2010 সালে সংশোধনী বাতিল করে 8 দফা নির্দেশনা দেন হাইকোর্ট। হাইকোর্টের 8 দফা নির্দেশনা সংশোধন করে 3 দফা নির্দেশনা দিয়ে গত সপ্তাহে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। রায়ে রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রমে যে সংশোধন আনা হয়েছে তাতে জেলা জজ এবং সচিবদের পদমর্যাদা সমান। ফলে জেলা পর্যায়ে নির্বাহী এবং বিচার বিভাগে ভারসাম্যহীনতার শঙ্কা করছেন সাবেক সচিব ডক্টর আজিজুর রহমান। তবে সাবেক জেলা জজ লুৎফা বেগম বলছেন, অধস্তন আদালতে জেলা ও দায়রা জজ পদটি সংবিধান স্বীকৃত সর্বোচ্চ পদ। মাঠ পর্যায়ে যেখানে জেলা জজরা কাজ করেন এবং যেখানে সরকারের একটা গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট অর্থাৎ জেলা প্রশাসন কাজ করে, তাদের মধ্যে ভারসাম্যহীনতার সৃষ্টি করে কিনা এটা আমি একটু আশঙ্কা করছি। আমরা মনে করি না যে ভারসাম্যহীনতা হবে। ডিস্ট্রিক্ট জাজ বলতে কিন্তু অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজও বোঝায়, এবং ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ পোস্টটা হচ্ছে সংবিধান সংজ্ঞায়িত, সংবিধান দ্বারা স্বীকৃত পোস্ট। সাবেক এই সচিবের মতে সিনিয়র সার্ভিস পুলের অধীনে জজদেরও সচিব হওয়ার সুযোগ রয়েছে, কিন্তু সাবেক জেলা জজের দাবি অন্য চাকরির সঙ্গে তাদের চাকরির তুলনা করা উচিত নয়। বিচার বিভাগীয় কর্মকর্তাদের সচিব পদমর্যাদায় পদোন্নতির সুযোগ বিভিন্নভাবে সৃষ্টি করা যেত। গুরুত্বপূর্ণ ক্যাডারগুলির প্রতিনিধি নিয়ে বিষয়টি যদি রাষ্ট্রপতির তত্ত্বাবধানে সুরাহা হতো, তাহলে হয়তো পরিস্থিতিটা আরও একটু ভালো হতো বলে আমি মনে করি। আমাদের আইন মন্ত্রণালয়ে শুধুমাত্র সচিব হিসাবে থাকার এটা আছে, কিন্তু অন্য কোনো সচিব হওয়ার কোনো বিষয় নেই।
আমাদের পোস্টটাই তো এটা হচ্ছে একটা তো আসলে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স হচ্ছে একটা রাষ্ট্রাচার। এই রায়ের বিরুদ্ধে কোনো রিভিউ না হলে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট সংশোধন করে সরকারকে প্রজ্ঞাপন জারি করতে হবে। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। নাসিরনগর আর গোবিন্দগঞ্জে সংখ্যালঘুদের উপর হামলার সাথে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ আর মিছিলে এই দাবি করেন তারা। সংগঠনটির প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, এসব ঘটনার দায়িত্বে অবহেলাকারী আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে, তবে কোনো নির্দোষ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সরকারকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বক্তাদের অভিযোগ, আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার কথা বললেও তাদের হাতেও হিন্দুরা অনিরাপদ। যিনি প্রাথমিক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এইভাবে একজনের সম্পত্তির লোভে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে 2 সন্তানের বিরুদ্ধে। এ ঘটনা ঘটেছে পাবনার ভাঙ্গুড়ায়। আটক করা হয়েছে নিহতের ছেলে মেয়েকে। এই ঘটনায় অভিযুক্ত আরও 2 জনকে খুঁজছে পুলিশ। এছাড়া মামলা হয়েছে থানায়। পাবনার ভাঙ্গড়া উপজেলার বোয়ালমারি গ্রামের বৃদ্ধ তোরাব আলী নিজের জমি রেজিস্ট্রি করে না দেয়, যাকে প্রায় মারধর করত সন্তানরা। এরই এক পর্যায়ে শুক্রবার রাতে সাদ্দাম ও মেয়ে সাবিনা বেধড়ক পেটায় তাদের বাবাকে। গুরুতর অবস্থায় উদ্ধার করে তোরাব আলীকে ভর্তি করা হয় ভাঙ্গুড়া হাসপাতালে। অবস্থার অবনতি হলে শনিবার ভোরে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে মারা যান তিনি। সামাজিক কোন পর্যায়ে গেছে এটা বলতে গেলে এক প্রকার সন্ত্রাসীমূলক কাজে। এই যে ঘটনাটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আশা করি ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে না। ঘটনার পর অভিযুক্ত ছেলে ও মেয়েকে আটক করে পুলিশ পাঠানো হয় জেল হাজতে। এই ব্যাপারে মামলা হয়েছে এবং তার 2 জন আসামি সাদ্দাম এবং তার মেয়ে ইয়াসমিনকে 2 জনকে অ্যারেস্ট করছি। এদিকে অভিযুক্ত সন্তানদের দাবি, মাকে তালাক দেওয়ার কথা বলায় বাবাকে পেটায় তারা। অনেকবার সালিশ করছে, আমার বড় করে টাকা দেয়, এই টাকা নিয়ে মা ছেড়ে দেয়, কাগজপাতি এই করে, তোমার কাগজপাতি করে অশান্তি করে বাড়ি। চেয়ারম্যান মেম্বার বিচারে করে দেওয়ার পরে আবারও সে পুনরায় আবার সেই কাজ করে, এই জন্য রাগিয়া পায়ে বাড়ি দিয়েছিলাম। এই ঘটনায় নিহতের ভাতিজা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় মামলা দায়ের করেছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঢাকা কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাড়ল আরেক দিন। সপ্তাহে 3 দিনের বদলে এটি চলবে এখন 4 দিন। এতে শনিবারও কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে ট্রেনটি। ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনে সকালে এর উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক। এদিকে রেল স্টেশনে মন্ত্রীর উপস্থিতিতেই ডিবি পুলিশ পরিচয়ে মালামাল ছিনতাইয়ের শিকার হন এক দম্পতি। তারা নওগাঁগামী নীলসাগর এক্সপ্রেসের যাত্রী ছিলেন। অবশ্য এক প্রতারককে নিজেরাই ধরে পুলিশের সোপর্দ করেছেন এই দম্পতি। ভৌগোলিকভাবে বাংলাদেশের সবচেয়ে কাছে ভারত। পর্যটন, চিকিৎসা, শিক্ষা, এমনকি আত্মীয়তা রক্ষা, নানা কারণেই 2 দেশের নাগরিকদের যাতায়াত বাড়ছে। সেই সাথে বাড়ছে সুলভ ও নিরাপদ পরিবহনের চাহিদাও। আর সে কথা মাথায় রেখে বাংলাদেশ ভারত মৈত্রী এক্সপ্রেসের আরও ট্রিপ বাড়িয়েছে 2 দেশের রেল কর্তৃপক্ষ। এখন থেকে এ রুটে 3 দিনের পরিবর্তে ট্রেন চলবে 4 দিন। নতুন ট্রেনটি শুক্রবার ভারত থেকে বাংলাদেশে আসে। সকালে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে যার উদ্বোধন করেন রেল প্রতিমন্ত্রী মুজিবুল হক। এখন মৈত্রী ট্রেনে সপ্তাহে এখন 3 দিন যায়, 3 দিন আসে। এখন থেকে 7 দিন যাবে, 7 দিন আসবে। খুলনা থেকে কলকাতা পর্যন্ত ট্রেন চলবে। ট্রেনটির উদ্বোধন উপলক্ষে পুরো এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু এরই মাঝেই অভিনব প্রতারণার শিকার হন এক দম্পতি। যেন বজ্র আটুনি ফসকা গেল। স্টেশনে ঢোকার মুখে নীলসাগর এক্সপ্রেসের নওগাঁগামী এই 2 যাত্রীর গতিরোধ করে ডিবি পরিচয়ের 4 ব্যক্তি। নিরাপত্তার অজুহাতে তল্লাশির কথা বলে তাদের ব্যাগ নিয়ে সটকে পড়ে 3 জন। পরিস্থিতি আঁচ করতে পেরে একজনকে ধরে ফেলে ভুক্তভোগী নিজেই। আমরা গাড়ি থেকে নামছি, ও এসে গেছে আমরা পুলিশের লোক। স্যার ক্যান্টনমেন্টে এখানে দেখলাম যে অনেকগুলো পুলিশ দাঁড়ায় আছে। বলছে আমরা পুলিশের লোক, ওখানে চেক হচ্ছে, আপনাকে কাছে কি আছে? আমি বলছি এই জিনিস আছে। করছে ঠিক আছে, তাহলে লেখা করছে ওইগুলো তাহলে গলার থেকে খুলে ব্যাগে নাও, ওখানে যা কম্পিউটারে চেক হবে। তো আমি ওইগুলো খুলে ব্যাগে দিছি। আর একজন ওখানে দাঁড়া ছিল, করছে দেখি ব্যাগটা দেখি। ওই ব্যাগ না ওই দিক চলে গেলাম। কী ব্যাপার ওই চলে গেল কা? আমি তো চলে গেল কা, করতে এখনই আসবে। ওই যখন চলে গেছে ধরেছি, কী ব্যাপার ওই দিক যাবে কা? এত নিরাপত্তার মধ্যে কিভাবে ঘটলো এমন ঘটনা?
এ প্রশ্নে পুলিশের সরল স্বীকারোক্তি। ভিআইপিদের নিরাপত্তায় ব্যস্ত ছিলেন তারা। আমরা মন্ত্রী মহোদয়ের প্রোগ্রাম ছিল মৈত্রী রেল উদ্বোধনকালে, আমরা ওই প্রোগ্রামে ব্যস্ত ছিলাম, আর এই জন্য আমরা ভিতরে ছিলাম, মন্ত্রী মহোদয়ের আশেপাশে ছিলাম। অপরাধীরা যেন পার পেয়ে না যায় সেজন্য নিজ-যাত্রা বাতিল করেই ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন ভুক্তভোগী মুসলিম উদ্দিন। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। আরও একটা বিরতি এবার ফিরে এসে থাকছে। 3 দিন পরও আটক হয়নি শরীয়তপুরের 14 শিক্ষার্থীকে পেটানোর ঘটনায় অভিযুক্ত বখাটেরা, বিচার দাবিতে মানববন্ধন। আবার আমন্ত্রণ, জানাবো আরো কিছু খবর। পুরানো ঢাকার বংশালে আনন্দময় স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে 5 ছাত্রীর অভিভাবকরা যৌন নিপীড়নের অভিযোগ করেছেন। অভিযুক্ত মোহাম্মদ জসিমউদ্দিন স্কুলটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ের শিক্ষক ছিলেন। গত 7 সেপ্টেম্বর এই ঘটনায় নিপীড়নের শিকার ছাত্রীদের অভিভাবকরা ওই শিক্ষককে স্কুল থেকে বহিষ্কারের জন্য প্রধান শিক্ষকের কাছে দাবি জানান। তবে এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ কোনো আইনি পদক্ষেপ নেয়নি। এদিকে আজ সকালে এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিমের প্রতিষ্ঠান মদিনা গ্রুপের সেন্ট্রাল রোডের কার্যালয়ে সালিশ বসে। তবে গণমাধ্যম কর্মীদের ওই সালিশে সংবাদ সংগ্রহ করতে দেওয়া হয়নি। সেখানে উপস্থিত একজন শিক্ষক জানান, ঘটনা তদন্তে একটি কমিটি গঠনের জন্য স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের ডাকা হয়েছে। শরীয়তপুরে 14 শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত বখাটেদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। সকালে সদর উপজেলার বিনোদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন হয়। এতে অংশ নেন শিক্ষক শিক্ষার্থী আর অভিভাবকরা। এ সময় দোষীদের আইনের আওতায় এনে বিচার দাবি করেন তারা। এদিকে ঘটনার 3 দিন পেরিয়ে গেলেও আটক হয়নি অভিযুক্তরা। গত বৃহস্পতিবার আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে জেএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল এক শিক্ষার্থী। পথে তার মোবাইল ফোন নম্বর চায় শামীম দেওয়ান নামে স্থানীয় এক বখাটে। রাজি না হওয়ায় ওই শিক্ষার্থীকে মারধর করা হয়। ঘটনার প্রতিবাদ জানালে তার সহপাঠীদেরকেও পিটিয়ে আহত করে ওই বখাটে আর তার সহযোগীরা। প্রথমে সিগারেটের ছ্যাঁকা, তারপর শরীরে ছিটিয়ে দেওয়া হয় গরম তেল। স্বামীর এমন নির্মম নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন এক গৃহবধূ। যৌতুকের দাবিতে বিয়ের পর থেকেই তার উপর এমন নির্যাতনের অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। তার স্বামী সুজন কুমার শীল কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের কনস্টেবল। ঘটনার পর তাকে থানা থেকে প্রত্যাহার করে সংযুক্ত করা হয়েছে পুলিশ লাইনে। শরীরে স্বামীর নির্মম নির্যাতনের ক্ষত নিয়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায় ছটফট করছেন টুম্পা শীল। অভিযোগ তার স্বামী মিরপুর থানার পুলিশ কনস্টেবল সুজন কুমার শীলের বিরুদ্ধে। ওই নারীর অভিযোগ, গত বৃহস্পতিবার ঘুমন্ত অবস্থায় তাকে কয়েক দফা সিগারেটের ছ্যাঁকা দেন তার স্বামী। পরদিন গরম তেল ছিটিয়ে ঝলসে দেওয়া হয় তার শরীর। 2-3 জায়গা সিগারেটের ছ্যাঁক দিয়ে তাকে পোড়ানো হয়েছে। পুরা মুখ পেঁচা দিয়ে হাত পায়ে তেল, এখানে ওখানে গরম তেল করায় তেল দিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। টুম্পার স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকে যৌতুকের কারণে নির্যাতন করে আসছেন সুজন। টাকা পয়সারও যেটা কথাবার্তা বলে, টাকা পয়সা কম হয়ে গেছে, এটা সেটা নানান প্রকার কথা বলে, শারীরিক অত্যাচার, মারধর দেয়। পুলিশ মানুষের রক্ষা থাকে, যে এত বড় কাজ করলো, তা আমরা চাচ্ছি সুষ্ঠু বিচার জানি হয়। মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানিয়েছেন তার শরীরে আগুনে ছাকার চিহ্ন রয়েছে, তবে অবস্থা উন্নতির দিকে। ডাইন হাতে, ডাইন পায়ে এবং ঘাড়ে পোড়ার দাগ আছে কয়েকটা, তো অবস্থার আরও উন্নতি হবে তাড়াতাড়ি, চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে সুজন কুমার শীলকে এরই মধ্যে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্তকারী বিভাগে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত পুলিশ কনস্টেবল সুজনের বাড়ি পাবনার সাথী উপজেলার ধুলাউড়ি গ্রামে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সময় হলো আবারও বিরতি, আর ফিরে আসার পর দেখবেন ভারতে 500,000 রুপির পুরনো নোটে বিল দেওয়ার মেয়াদ বাড়ালো আরো 2 দিন। চাপ সামলাতে বয়স্ক ও নারীদের জন্য আলাদা ব্যবস্থা। আপনারা দেখছেন নিউজ 24। আবারও দেশের বাইরের খবর জানাবো। বাংলাদেশ ও ভারতে জাল নোট ছড়িয়ে দেওয়ার মূল হোতা তাহের শেখকে গ্রেফতার করেছে ভারতীয় গোয়েন্দা পুলিশ। পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তের মালদা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভারতীয় গোয়েন্দারা জানান, বাংলাদেশ ও ভারতে ছড়িয়ে দিতেন তাহের। এজন্য বাংলাদেশ হয়ে মালদা সীমান্ত দিয়ে ভারতে যেতেন তিনি। এর ফাঁকে তাহের বাংলাদেশেও জাল নোটের ব্যবসা করতেন।
দীর্ঘদিন পর্যবেক্ষণ শেষে গোয়েন্দারা তাকে গতরাতে বিপুল পরিমাণ জাল নোট সহ আটক করে। ভারতে 500 ও 1000 রুপির পুরনো নোটে বিভিন্ন পরিষেবার বিল দেওয়ার মেয়াদ বাড়ল আরও 2 দিন। 14 নভেম্বর মধ্যরাত পর্যন্ত পেট্রোল পাম্প, রেল স্টেশন এবং হাসপাতালে নেওয়া হবে বাতিল ঘোষিত ওই নোট। এই ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। চাপ সামলাতে ব্যাংকে বয়স্ক নারীদের জন্য ব্যবস্থা করা হয়েছে আলাদা লাইনের। ব্যাংকগুলোর নিরাপত্তা জোরদারেরও নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিভিন্ন শহরে এটিএম বুথের সার্ভার ডাউন হওয়ার খবর মিলছে। নোট বাতিলের সিদ্ধান্তের কারণে পশ্চিমবঙ্গের ব্যাংক ও এটিএম বুথগুলোর পরিস্থিতি ঘুরে দেখেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বিবেকে পড়ে বাংলাদেশি সহ বিদেশি পর্যটকরা তড়িঘড়ি করে দেশে ফিরছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিওন হাইয়ের পদত্যাগ দাবিতে আবারও বিক্ষোভ করেছেন প্রায় 2 লাখ মানুষ। শনিবার রাজধানী সিউলের সিটি হল ও পুরাতন রাজপ্রাসাদের গেটের কাছে জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় পার্ককে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান তারা। বিক্ষোভকারীদের দাবি, পার্কের বন্ধু চাইসু সিল রাষ্ট্রের কোনো পদে না থাকার পরও সরকারি কাজে হস্তক্ষেপ করছেন, অর্থনৈতিক সুবিধা নিয়েছেন। এদিকে বিক্ষোভ মিছিল থেকে সহিংসতা ঠেকাতে প্রায় 30,000 পুলিশ মোতায়েন করেছে সরকার। শেষ করব নিউজ 24। তার আগে সিলনটি শিরোনামগুলো আরেকবার। সংখ্যালঘুদের ওপর নির্যাতন বরদাস্ত করা হবে না বললেন প্রধানমন্ত্রী। নিরাপত্তা দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। সংখ্যালঘু তাদের উপরে কোনো রকম অত্যাচার হোক সেটা আমরা চাই না। আবার তাদের আচরণও যেন মানে সবসময় একটু সহনশীল হয়, সেটাই আমরা চাই। বিনা বিচারে চট্টগ্রাম কারাগারে 5 বছরেরও বেশি সময় ধরে বন্দী 56 জন। সাক্ষ্য শেষ না হওয়ায় চলে আছে মামলা। রিজার্ভ চুরির $1.5 কোটি ফেরত পেল বাংলাদেশ। জমা হবে ফেডের হিসেবে। বাকি অর্থ ফিরে পেতে আশাবাদী রাষ্ট্রদূত। দায়িত্ব নেয়ার পরই অভিশংসনের মুখে পড়বেন ট্রাম্প। অধ্যাপক লিচম্যানের ভবিষ্যৎবাণী, যুক্তরাষ্ট্রে বিক্ষোভ বাড়ছেই। ধন্যবাদ সবাইকে।